দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন কোনটি আগে, এমন বিতর্কেও ঢিমে তালে নিয়ন্ত্রণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির। সেই পরিস্থিতিতে তিস্তায় ন্যায্য পানি বন্টন হিস্যার দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত। এইসব সমাধানের উত্তর খুঁজব আজকের দেশ সন্ধ্যা। আমাদের সঙ্গে গুম খুনের বিচার ও আইন শৃঙ্খলা এই শিরোনাম আজ কথা বলবো এবং আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমরা একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ফয়েজ আহমদ, সিনিয়র সহকারী প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, এবং আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব ফয়েজ আহমদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকাল উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর দৃশ্য দেখলাম। এর আগে গত 6 মাসের দৃশ্য তো আমরা দেখলাম যে স্বৈরাচারের পতনের পর থেকে ধীরে ধীরে উন্নতি ঘটছে এবং পরিস্থিতি কিন্তু কোনোভাবেই কমছে না। নানান দাবিতে মানুষ হুটহাট করে রাজপথে নেমে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 6 মাসে কি আপনার দৃষ্টিতে অবনতি হচ্ছে বা না উন্নতির দিকে বা উন্নতি হয়েছে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। স্যারকেও শুভেচ্ছা জানাই এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। এখানে আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে 5 আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন বাংলাদেশে হলো, সেই পরিবর্তনের পর কিন্তু আমাদের সামনে অনেকগুলি বিষয় এসে হাজির হয়েছে। মানে আমরা দুর্ভাগ্যবশত কারণে দেখেছি যে একটা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দল, সকল ব্যবস্থা এমনভাবে ভুলণ্ঠিত হয়েছে এখানে, এমনভাবে পলিটিসাইজ হয়েছে এখানে, যে এর ফলে যদি আপনাকে বলেন একরকম বাংলাদেশের অবস্থা হয়ে গেছে আবার শূন্য থেকে শুরু করার মতো। আপনি দেখেছেন যে 5 তারিখের পর 3 দিন এখানে সরকার ছিল না, সেটা একরকম পরিস্থিতি। 8 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার পরে প্রথম 3 সপ্তাহ সময় লেগেছে পুলিশকে পুলিশ স্টেশনে ফেরাতে। আপনি যদি মনে থাকে আর কি, আপনার পুলিশ স্টেশনে ফেরানোর পরেও কতটা আসলে তারা সক্রিয় হয়েছে, অর্থাৎ আপনি কোন পুলিশকে পুলিশ স্টেশনে ফিরিয়েছেন? যেই পুলিশ আসলে নৈতিক মনোবল হারিয়ে ফেলেছে, যেই পুলিশ বিশাল এক অভিযোগের মধ্যে পড়ে গেছে যে তারা এই ভয়াবহ হত্যাযজ্ঞের সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত হয়ে পড়েছিল শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক ইচ্ছা, অভিলাষ, তার ক্ষমতায় টিকে থাকার যে অভিপ্রায়, সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে। তো সেখান থেকে এক ধরনের তো হঠাৎ করে দেশে এত বড় একটা পরিবর্তন, সেখানে এই পরিবর্তনের জন্য আসলে কেউই কোনো অবস্থাতেই প্রস্তুত ছিল না। ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি একটা পর্যায়ে আসলে কিছুই তো ছিল না। তারপরেও বাংলাদেশের মানুষ যদি বিবেচনা করেন যে এরকম একটা পরিস্থিতিতে অনেক উন্নত বিশ্ব যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে এটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি হতে পারতো। সেই তুলনায় বাংলাদেশের মানুষ অনেক দায়িত্বশীল ভূমিকা আসলে পালন করেছে, অনেক সংবেদনশীল আচরণ করেছে। মানুষ গুম, খুন, হত্যা, রাহাজানি এসবে লিপ্ত হয়ে যায়নি। সরকার কতটা সেই দায়িত্ব পালন করতে পারছে? এর পরেও নানান ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে, বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে আসছে। এখন এই ঘটনাগুলির 2 ধরনের ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে যদি আপনি পরিসংখ্যানগত দিক থেকে দেখেন, পরিসংখ্যানগত দিক থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে অতীতের তুলনায় অপরাধের যে পরিসংখ্যান সেটা কিন্তু পুলিশের হিসেব অনুযায়ী কমেছে। কিন্তু এর বাইরেও দেখুন আপনি এই যে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা, নানান জনকে এই যে কুপিয়ে আপনি উত্তরার ঘটনা বললেন, এই ঘটনাগুলি ঘটছিল। আস্তে 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 কিন্তু পরিস্থিতিটার উন্নতি হচ্ছে। এই পরিস্থিতির উন্নতির জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আস্থার মধ্যে ফেরানো। আপনি দেখেছেন ইতিমধ্যে র্যাবের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে জাতির কাছে, মানুষের কাছে ক্ষমা চাওয়া হয়েছে তাদের ভূমিকার জন্য। এর সবই কিন্তু আস্থা ফেরানো, তাদের প্রতি মানুষের ট্রাস্টটা আনা, এটার একটা প্রক্রিয়ার অংশ। তো সেক্ষেত্রে আমি বলবো যে পরিস্থিতি কিন্তু আপনার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এবং গত কয়েক সপ্তাহ যদি আপনি খেয়াল করেন যে গত কয়েক সপ্তাহের সঙ্গে আগের কয়েক সপ্তাহ তুলনা করলে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এখন এটা আশা করা যায় এটা আরও অনেক ইতিবাচকভাবে একটা পরিস্থিতি তৈরি হবে, ইতিবাচক ধারায় ফিরবে। এবং প্রতিটি ঘটনায় যে ছোট ছোট ঘটনাগুলি ঘটছে, এগুলি কোনোটিকে আমরা ওভারলুক করছি না। এই সবগুলি ঘটনায় যারা জড়িত, আপনি উত্তরার ঘটনা, সেখানে কিন্তু 2 জন অ্যারেস্ট হয়েছে, বা আরও যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলিতে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা দেখানোর চেষ্টা করছেন। মুশকিলটা হচ্ছে একটা জিনিস খুব প্র্যাকটিক্যাল যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ঢাকায় যে সমস্ত পুলিশের সদস্যরা ছিলেন, এখানে অনেক বড় একটা পরিবর্তন আনা হয়েছে। যারা ঢাকার বাইরে পুলিশ ছিলেন তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এই ঢাকার
এই পুলিশের অনেকেই শুরুর দিকে যেই পরিস্থিতি মোকাবেলা করছিলেন যে ভালো করে পথঘাটও চেনেন না, এই পরিস্থিতির মধ্যে দিয়ে ওনারা এই পুলিশের সদস্যরা আস্তে আস্তে পথঘাট চিনছে। তাদের স্থানীয় নানান রকম, আপনি জানেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে গেলে নানান ধরনের সোর্স মেনটেন করে, সোর্সগুলি ছিল না, নতুন করে সোর্স তৈরি হচ্ছে, আস্তে আস্তে সব নিয়ন্ত্রণে আসছে। অপরাধের মাত্রা কমছে বলে মনে হয় আপনার? অপরাধের মাত্রা অবশ্যই কমছে, এটা স্ট্যাটিস্টিক্স, এটা শুধু আমার মুখের বয়ান না, আপনার হ্যাঁ স্ট্যাটিস্টিক্স কমছে। এখন অপরাধের মাত্রার বয়ানটা আমি যদি বলি গণমাধ্যমে সঠিকভাবে আসছে, যে ধরনের অপরাধ ঘটছে তার গণমাধ্যমে আসছে। আনফরচুনেটলি আমরা ঠিক নিকট অতীতে যে সময়টা পার করে এসেছি, সেই সময় রাস্তায় একটা ঘটনা ঘটলেও আপনার স্টেশনে সেটা খবর প্রকাশের ক্ষেত্রে 13 জায়গায় বাধা দেওয়া হতো, যে এই ঘটনাটা প্রকাশ হলে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হবে, এটা প্রকাশ করার দরকার নাই। প্রোঅ্যাক্টিভলি সেলফ সেন্সর করতো মিডিয়া। বর্তমানে বাংলাদেশে কোনো ধরনের সেন্সরশিপ নাই, সেলফ সেন্সরশিপেরও বালাই নেই, এবং বাহির থেকে কোনো জায়গা থেকে কোনো প্রেশার নাই। সুতরাং যা ঘটছে তা গণমাধ্যমে আসছে, এবং এই গণমাধ্যমে আসার ফলে কিন্তু সরকারেরই সুবিধা হচ্ছে। যেটা দীর্ঘদিন থেকে বলা হচ্ছিল যে গণমাধ্যমকে স্বাধীন দিলে সরকারের সুবিধা হয়, গণমাধ্যমের স্বাধীনতা সরকারকে সহায়তা করে, আমরা সেই সহায়তাটুকু গণমাধ্যম থেকে পাচ্ছি। গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে নানান ধরনের ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে, সম্ভব হচ্ছে। সুতরাং অপরাধের মাত্রা যদি আমি পরিসংখ্যানগত দিক থেকে বলি, সেটা কমছে। একটা অপরাধ বেড়েছিল পরিসংখ্যানের দিক থেকে, সেটা হচ্ছে যে ছিনতাইয়ের ঘটনা, সেটাও এখন আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে চলে এসেছে। খুনের ঘটনা তো আগের গত কয়েক বছরের তুলনায় কম ছিল। সুতরাং অপরাধের মাত্রা কমছে, কিন্তু অপরাধ কোনোটি গণমাধ্যমের চোখ এড়াচ্ছে না, এটা খুব ইতিবাচক বিষয়। ধন্যবাদ। আমরাও সেই আস্থা রাখতে চাই যে গণমাধ্যম সব প্রকাশ করতে পারবে এবং সরকারও সেই নিয়ন্ত্রণ বা দায়িত্বের জায়গাটুকু পরিপূর্ণভাবে পালন করবে। আমি একটু ডক্টর আসিফ মোহাম্মদ শাহান স্যার, আপনার কাছে একটু আসি। আমরা ব্যবসা বাণিজ্য বলি, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হয় আর কি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের 6 মাস পেরিয়ে গেছে, সেক্ষেত্রে অপরাধের মাত্রা আপনার দৃষ্টিতে কি কমছে না অবনতি? না, ধন্যবাদ। আমার মনে হয় আমরা যখন এই প্রশ্নটার উত্তর দিই, আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখা, যে বেশ কিছু জিনিসপত্র উনি উল্লেখ করেছেন, সেটা মাথায় রেখে আমাদের উত্তরটা দেওয়া উচিত। যেমন একটা হচ্ছে, একটা ভঙ্গুর পরিস্থিতিতে আপনি যখন পান, তখন হচ্ছে গিয়ে আপনাকে এটা ডিল করতে সময় লাগবে, আমাদের পুলিশের যে অবস্থা। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস যেটার কথা আমার মনে হয় বলা দরকার, যে সরকারের এখানে একটু রিল্যাক্টেন্সেরও ব্যাপার আছে। কেন ব্যাপারটা আছে? কারণ ধরেন এর আগের সময় আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে আপনি যেভাবে ব্যবহার করেছেন, তার একটা খুব নেগেটিভ একটা ইমপ্রেশন পড়েছে। এই সরকার যখন হচ্ছে গিয়ে বল প্রয়োগের প্রয়োজন হয়, তখন কিন্তু সরকারের ব্যাক অন দ্য মাইন্ড ওই জিনিসটা কাজ করে, যে কোন জায়গাটা করলে এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়ে যাচ্ছে কিনা, এবং কোন জায়গাটা করলে। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি অনেক সময় সরকার যখন বল প্রয়োগ করার চেষ্টা করেছে, সেটা নিয়েও কিন্তু আপত্তি উঠেছে যে এরকম করাটা উচিত হয়নি বা কাদেরকে টার্গেট করা হচ্ছে। তো সরকার অনেক ক্ষেত্রে বল প্রয়োগ করছে না, মানে করছেন না সেটাও, এবং কোথায় করছেন না, এই জায়গাটা নিয়ে আমার মনে হয় একটু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে। সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রেক্ষাপটে আপনি স্ট্যাটিস্টিক্যালি উনি যেটা বললেন, সেটার সাথে আমার কোনো দ্বিমত নেই। এবং ইনফ্যাক্ট এরকম কথা অনেক পুলিশ কর্মকর্তারাই বলছেন যে আগে মানুষজন থানায় রিপোর্ট করতেন না, কারণ মনে করতেন যে রিপোর্ট করে আসলে কোনো লাভ নেই, কারণ নাথিং উইল হ্যাপেন। এখন রিপোর্ট করতে যাচ্ছেন, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু ব্যাপারটা কি জানেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি সাধারণ মানুষ যখন বিচার করে, সে কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করে না, সে করে হচ্ছে পারসেপশন দিয়ে। এবং সেইখানে আপনি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখান যে খুনের সংখ্যা কমে যাচ্ছে, যেটা হয়তো প্রকৃতিই ঘটছে, কিন্তু তার পাশাপাশি আপনি যখন ওই উত্তরায় যে ঘটনাটা ঘটলো, সেইটার ভিডিওটা যখন আসে, মানুষ কিন্তু তখন আর সেই নাম্বারটা বিশ্বাস করে না, মানুষ কিন্তু তখন হচ্ছে গিয়ে জোর দেয় যেটা ঘটছে সেই জায়গাটার উপরে। এবং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সরকারের কিছু ক্ষেত্রে খুব শক্ত কিছু মেসেজ দেওয়া দরকার ছিল। ছোট ছোট ঘটনা যেগুলো ঘটেছে বা এসে ঘটছে, আপনি বইমেলার ঘটনাই বলুন, এর আগের আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই গোষ্ঠীর একটা কি বলবো দাবি দেওয়ার প্রকাশের ক্ষেত্রে আমরা যে বাড়াবাড়ি দেখেছি, সেই জায়গাটাতেই বলুন, বা এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে বা ছিনতাইয়ের ইস্যুগুলো যখন ঘটছে, সরকারের মেসেজটা খুব স্পষ্ট হওয়া দরকার ছিল। কারণ এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পারসেপশন, এই পারসেপশনটা কিন্তু শুধু জননিরাপত্তা বা জনগণের ব্যাপার না, এটার সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্কযুক্ত, এটার সাথে আপনার এখানকার ইনভেস্টমেন্ট ক্লাইমেট, সেই জায়গাটা হচ্ছে গিয়ে কতখানি ঠিকঠাক, সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসপত্রগুলো আমার মনে হয় যে সরকারের আরও সজাগ হওয়া দরকার। এইটা মাথায় রেখে আরেকটা জিনিস, যে জিনিসটা আমাদের অ্যাকনলেজ করা উচিত, যে কথাটা উনি বললেন, আই অলসো ওয়ান্ট টু অ্যাকনলেজ দ্যাট, সরকারের এই সদিচ্ছাটুকু আমরা এই সময়কালে দেখেছি,
যে কোনো একটা কিছুকে চাপা দেওয়ার চেষ্টা আমরা দেখিনি। যখন এই ধরনের যে কোনো ঘটনাই ঘটেছে, সেটা বইমেলায় বলি, জয়দেবপুরের ঘটনায়, জয়পুরহাটের ঘটনায় বলি, বা যেখানেই বলি, যখনই সেটা হয়েছে সরকার সেটাকে অ্যাকনলেজ করেছে, সরকার সেটাকে রেকটিফাই করার চেষ্টা করেছে। সো অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ গুড সিগন্যাল যে এইটার পারসেপশন যেটা, সেই পারসেপশনটা সরকার বুঝতে পারছেন যে পারসেপশনের একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে, সেটাকেও অ্যাকনলেজ করা দরকার। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার মিডিয়ার কথাই বলি বা সিভিল সোসাইটির কথা বলি, আমাদের সরকার বলতে পারেন যে হয়েছে, আমাদের কিন্তু বারবার বলতে হবে যে আরও কোন কোন জায়গাগুলোতে হচ্ছে গিয়ে কাজ করা দরকার, কোন জায়গাগুলোতে হচ্ছে গিয়ে সমস্যা আছে। এই সমস্যার জায়গাগুলো আমাদেরকে বারবার হচ্ছে গিয়ে পয়েন্ট আউট করতে হবে, সরকারকে কোন জায়গায় হস্তক্ষেপ করতে হবে সেটা বারবার বলতে হবে, যেহেতু অ্যাটলিস্ট গভর্নমেন্টের সেই লিসনিং যে ক্যাপাসিটিটা বা লিসনিং যে ইন্টেনশনটা আছে, সেই ইন্টেনশনটা আমরা সরকারের সদিচ্ছা আছে, সরকার কোনো কিছুতে বাধা দিচ্ছে না, সরকারের সবকিছু সরকারের আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরোপুরি এখনো মানে নিয়ন্ত্রণে আসতে কতদিন লাগবে, বা সেই নিয়ন্ত্রণের জায়গাটুকু সরকার নিতে পেরেছে মনে হয় আপনার? আমি তো বললাম যে পুরোপুরি হয়েছে সেটা আমার অবশ্যই মনে হচ্ছে না, কারণ আমি যেটা বললাম যে এই ঘটনাগুলো তো ঘটছে, কিন্তু এই পুরোপুরি হচ্ছে না মনে করার সময়ও আমাদের কিন্তু একটু ওই যেটা বললাম যে আগের যে অবস্থা, আপনাকে একটা প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হচ্ছে, সেই ব্যাপারটা, সেই প্রতিষ্ঠানকে আপনি কোন আইনি কাঠামোর মধ্যে দিয়ে দাঁড় করাবেন, সে হচ্ছে গিয়ে কতখানি বল প্রয়োগ করতে পারবে কি পারবে না, এই জিনিসপত্রগুলো হচ্ছে ঠিকঠাক করার ব্যাপার আছে। এই বেনিফিট অফ ডাউটটাকে মাথায় রেখে আমাদের হচ্ছে গিয়ে সরকারকে বলা উচিত বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ। আমি আবারও যেতে চাই জনাব ফয়েজ আহমদ আপনার কাছে। যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখনো সরকারের নিয়ন্ত্রণে নেই, সরকারের সদিচ্ছা আছে, কোনো কিছু প্রচারে বাধা দিচ্ছে না, সরকার সেগুলো সাদরে গ্রহণ করছে, সেই জায়গায় স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে একটি বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন উপদেষ্টা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত, তারা মনে করেন। রাজনৈতিক দলগুলোর, বড় বড় রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছেন যে আগে জাতীয় নির্বাচন চান, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচন বলেন আর যাই বলেন, সেখানে আসলে কতটা প্রস্তুতি সরকারের আছে বা আছে বলে আপনার কাছে মনে হয়? ওকে, এক্ষেত্রে আবারও একটা বিষয়কে বলতে হয়, সেটা হচ্ছে যে 5 তারিখের পর আমরা যেমন শেখ হাসিনাকে পালাতে দেখেছি, আমরা মসজিদের ইমামকে পালাতে দেখেছি, আমরা মন্দিরের পুরোহিতকে পালাতে দেখেছি, আমরা স্থানীয় সরকারের যেই ইউনিটগুলি আছে আমাদের, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এর যে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা, যদিও এই নির্বাচিত বলাটার ক্ষেত্রে কোটান কোটে রাখলে ভালো হয়, এই জনপ্রতিনিধিরা পালিয়েছেন। এখন আপনি দেখেন, একটা সরকারের প্রথম ম্যান্ডেটের জায়গা থাকে নাগরিক সেবা নিশ্চিত করা। নাগরিক সেবা যদি নিশ্চিত করতে হয়, স্থানীয় সরকারের এই যে প্রতিষ্ঠানগুলি, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজনের জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যুর সনদ পর্যন্ত প্রদানের সঙ্গে এই স্থানীয় সরকার জড়িত থাকে। আপনি আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যান, আপনার দেখা যাবে একটা চেয়ারম্যানের সার্টিফিকেট দরকার হচ্ছে, একজন কাউন্সিলরের সার্টিফিকেট দরকার হচ্ছে। এই সেবাগুলি নিশ্চিত করার জন্য স্থানীয় সরকারকে ফাংশনাল করা খুব জরুরি, এতে কোনো সন্দেহ নেই। এখন এই স্থানীয় সরকারগুলি কাদেরকে দিয়ে চালানো হচ্ছে? কোনো কোনো জায়গায় সরকারের কর্মকর্তারা প্রশাসক হিসেবে কাজ করছেন, কোনো কোনো জায়গায় ঠিক কারা কাজ করবেন এটাও ঠিকঠাক করা যাচ্ছে না, নাগরিকরা তাদের সেবা নিতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়ছেন। সেই জায়গায় আইডিয়ালি বললে স্থানীয় সরকার আগে পরের হিসাবটা পরে, স্থানীয় সরকারকে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেওয়া উচিত। এখন সেখানে আছে সক্ষমতার বিষয়। স্থানীয় সরকারকে একটা নির্বাচন করার সক্ষমতা সরকারের কতটুকু আছে, বা জাতীয় নির্বাচনের আগে কি পরে হবে, সেগুলি একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আপনি যদি দেখেন যে সরকারের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি আজকেও বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কারণ ওনার মনে করাটা গুরুত্বপূর্ণ এই কারণে, ওই মন্ত্রণালয়টার দায়িত্ব উনি আছেন, উনি জানেন যে উনার মিনিস্ট্রির সার্ভিসটা দিতে গিয়ে উনি কি ভোগান্তির মধ্যে পড়ছেন, নাগরিকরা কি অসহায় অবস্থার মধ্যে আছে, সে কারণে হয়তো উনি বলছেন। কিন্তু এর পরেই আসবে এটার একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। সেই সিদ্ধান্তটা সার্বিকভাবে পুরো সরকার নেয়, অর্থাৎ এই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা কাউন্সিল, সেই কাউন্সিল নিবে। সেই কাউন্সিলে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর ফলে এই এখন পর্যন্ত এটা নিয়ে নানান ধরনের কথা আছে। আমরা বিশ্বাস করি যে হয়তো পরবর্তী কাউন্সিল মিটিংয়ে এই বিষয়টা এজেন্ডা হিসেবে আসবে, সেখানে এটা পরিষ্কার হয়ে যাবে কি হবে না হবে। এখন আপনি জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কের জায়গা বলছেন, তো দেখেন একটা বিষয়,
জাতীয় নির্বাচনে কারা ভূমিকা পালন করে নির্বাচনটা অনুষ্ঠান করার ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রশাসনের নানান ধরনের কর্মকর্তাদের সরাসরি ইনভলভমেন্ট থাকে। এখন এই প্রশাসনের কর্মকর্তাদেরকে আপনি যদি স্থানীয় সরকারের প্রশাসক হিসেবে নানান ক্যাপাসিটিতে ইনভলভ করে ফেলেন, যখন জাতীয় নির্বাচনে আপনার এই লোকবলগুলি দরকার হবে, তখন তাদেরকে তুলে নিয়ে আসতে হবে অন্তত 45 দিনের জন্য। তো এই তুলে নিয়ে আসলে এই 45 দিন স্থানীয় সরকারগুলি আসলে কার দায়িত্ব থাকবে? নির্বাচন তো একদিনে হয়, নির্বাচন তো ভোটটা একদিন হয়, ভোটটা তো একদিন হয়, একদিনের কয়েক ঘন্টা হয়, কিন্তু নির্বাচনের সময়টা কখন? নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত পুরোটা হচ্ছে নির্বাচনকালীন সময়। এখানে তো আপনার ওই নমিনেশন দেয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেগুলি নিশ্চিত করা, এটা তো একটা লম্বা সময়ের কাজ। 45 দিন সাধারণত বাংলাদেশের বাস্তবতায় 45 দিন সময় এই কাজটাই নেওয়া হয়। তো আমি বলছি যে তাহলে আপনার একটা বড় কর্মকর্তা বা বড় মাঠ প্রশাসনের লোকেরা এখানে অকুপাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় স্থানীয় সরকারে। এই চ্যালেঞ্জগুলি আছে। তা আমি এখনো মনে করি যে এই সিদ্ধান্তটা যতটা না সরকার এভাবে মন্ত্রণালয়ের দিক থেকে হবে, তার চেয়ে বেশি এটা রাজনৈতিক। আশা করি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা বা রাজনৈতিক দলের স্পিরিট বা তাদের প্রত্যাশা বুঝেই এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। সেটা হয়তো নেক্সট যে কাউন্সিল মিটিং হবে সেই মিটিংয়ে এটা এজেন্ডা হিসেবে আসতে পারে হয়তো, যেহেতু এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সুতরাং তখন পরিষ্কার হয়ে যাবে আসলে কি হবে। আর এটা নিয়ে আমাদের এখানে এখন আপনি স্থানীয় সরকার বলেন বা জাতীয় নির্বাচনেরও দেখা যাবে কোনো কোনো পদ্ধতি আসবে, একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করতে গেলে বলবে যে এটাতে কেউ পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। পক্ষে বিপক্ষে থাকাটা একটা দারুণ সৌন্দর্য গণতন্ত্রে, কিন্তু পক্ষ বিপক্ষের জায়গাটাকে একটা জায়গায় সুন্দর ঐক্যমত্যে নিয়ে আসা হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার সেই জায়গাটা আশা করি দায়িত্ব পালন করতে সক্ষম হবে। নিশ্চয়ই রাজনৈতিক সিদ্ধান্ত এটি, আগে কোন নির্বাচন হবে সেটি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেবে। আমি আসবো জনাব ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশনারী একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেশন্দা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি যেতে চাই ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে। মানে প্রশ্নটি হচ্ছে যেরকম যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন একটি বিতর্ক তৈরি হয়েছে সরকার বা রাজনৈতিক দলগুলোর মাঝে, সেখানে আসলে সেই প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচন যদি এই মুহূর্তে করে ডিসেম্বরে, সেই জাতীয় নির্বাচন করা কতটা সম্ভব হবে বা কোনো প্রভাব পড়বে? মানে এখানে দুটো ব্যাপার। প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্থানীয় সরকারের গুরুত্ব মানুষের জীবনে, যারা সাধারণ মানুষের জীবনে অপরিসীম। ইভেন যখন আমরা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছি সেই সময়ও মানুষজন যখন সার্ভিস পাওয়ার দরকার পড়তো, মানুষজন কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারের কাছেই যেত, ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছেই যেত। সো এই জায়গাটা যখন নাই হয়ে গেছে তখন কিন্তু সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট গ্যাপ তৈরি হয়েছে। সো সেটা অ্যাড্রেস করা দরকার। কিন্তু আমি বলবো যে এই জায়গার ক্ষেত্রে আমার কাছে আমি একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি। স্ট্র্যাটেজিক্যালি ইউনিয়ন পরিষদ ইলেকশন, 4500 ইউনিয়নের মধ্যে ইলেকশন করা, 490 বা 91 উপজেলা পরিষদ হিসেবে দেওয়া, এই মহাযজ্ঞে যদি আপনি নামেন, আমাদের বর্তমান যে ক্যাপাসিটির কথা আমরা বলছি, ধীরে ধীরে উন্নতি হওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ে যে কনসার্ন যেটা আমাদের আছে, যখন আপনি এত বিশাল মার্জিনে এটা করতে যাবেন, কারণ ইতোমধ্যে আমরা জানি যে লোকাল জায়গাগুলোতে এখনও অনেক ধরনের সমস্যা এগুলো আছে, সেগুলো সব সারফেস করবে। রাজনৈতিক দলগুলো হয়তো সরাসরি পার্টি প্রতীকে নির্বাচন করবে না, কিন্তু তাদের সমর্থন তো থাকবে। সেই সমর্থন নিয়ে যখন মারামারি হবে, সেটা নিয়ে যখন হচ্ছে গিয়ে ঝামেলা হবে, এইটা সামাল দেওয়ার মতো ক্ষমতা সরকার আছে কিনা সেই প্রশ্নটা আছে। যদি সরকার সামাল দিতে না পারে তাহলে দুইটা ঘটনা ঘটবে। এক, তখন সাধারণ নির্বাচন যেটা হবে সেইটার ক্ষেত্রে সরকার কতখানি ইফেক্টিভলি করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন চলে আসবে, যেই বিতর্কতে আমার মনে হয় না সরকারের এখন জড়ানোর কোনো ধরনের যৌক্তিকতা আছে। দ্বিতীয়ত, আপনি যখন এটা করতে যাবেন তখন আপনার যে ফোকাস এখন রিফর্ম, আপনি সেই রিফর্ম থেকে ফোকাস থেকে সরে যেয়ে আপনি হচ্ছে গিয়ে নির্বাচনে চলে যাচ্ছেন। কিন্তু এই মোমেন্টে আমরা যেহেতু শুনছি যে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে, সেই সময়কালে তো আমাদের বড় ফোকাসটা হওয়া উচিত হচ্ছে গিয়ে রিফর্মের ক্ষেত্রে কনসেনসাসটুকু নিয়ে এসে একটা রিফর্মের জায়গাটুকুতে আমরা সুদৃঢ় করি। সো নির্বাচনে আমার কাছে অনেক বেশি আমার মনে হয় একটা ডিস্ট্রাকশন মনে হচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক্যালি আই ডোন্ট থিঙ্ক দ্যাট এই জায়গায় এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ, খুবই ক্লিয়ার। আমরা একটু জনাব ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনার কাছে আসতে চাই। আপনি নিজেও আয়নাঘরে গিয়েছিলেন, আমি যতটুকু ছবিতে দেখেছি যে আয়নাঘরে আসলে যেতে নানান প্রশ্ন সাধারণ মানুষেরই, এতদিন দেরি হলো কেন, বলা হচ্ছে যে আয়নাঘরকে রং করা হয়েছে, নতুন স্ট্রাকচার দেওয়া হয়েছে, এরকম কিছু কি হয়েছে বলে আপনার কাছে মনে হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে গুমের যারা ভিকটিম, বেশ কয়েকজন ভিকটিম গিয়েছেন, দেশি বিদেশি মিডিয়া গিয়েছে, আর ওনার সঙ্গে আমরাও ছিলাম। আমি আয়নাঘরে এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল বা নির্যাতনের যেগুলি বন্দিশালা, গোপন বন্দিশালা, সেগুলি আমরা ভিজিট করেছি।
আপনি যেটা বলছিলেন যে একটা হচ্ছে যে 6 মাস কেন লাগলো যেতে, তাই তো? এখানে আমি আপনাকে একটা বলি যে আমাদের গত 15 বছরে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে গত 15 বছরে কিছু একটা হলেই এটা আপা দেখবে, এটা পিএম দেখবে। মানে সরকার যে একটা বিস্তর জিনিস, সরকার যে শুধুমাত্র একটি মানুষের উপরে নির্ভর করবে না, একটি মানুষকে কেন্দ্র করে পুরো সরকার চলবে না, এই ধারণাটা না আমরা বের হয়ে গেছি আমার মনে হয়। এর ফলে আপনি দেখুন এই 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, 27 আগস্ট গুম সংক্রান্ত একটি কমিশন গঠন করেছে। কে করেছে সেটা? সরকার। তার মানে কি এটা তো সরকার। এই কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই তারা এই আয়নাঘর বলেন, নির্যাতনের বন্দিশালা, টর্চার সেল এগুলিতে ভিজিট করেছে। গিয়ে তারা আবিষ্কার করলো যে 5 তারিখের পর বিভিন্ন ছোট ছোট সেলগুলিকে ভেঙে, 3টাকে ভেঙে একটা করে ফেলার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন জায়গায় নির্যাতনের নানান চিত্র মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। অনেক জায়গায় দেয়ালে অনেক ধরনের লেখা ছিল, সেগুলি রং লাগিয়ে দেওয়া হয়েছে। যে ধরনের এই আমরা ভিকটিমদের মুখে যে সমস্ত বর্ণনাগুলি শুনি, সেই বর্ণনার সঙ্গে জায়গাটাকে অমিল করে ফেলার একটা চেষ্টা হয়েছে। কিন্তু ওনারা ইমিডিয়েটলি ঢোকার পরেই বাহিনীগুলিকে বাধ্য করেছেন যেন যতটুকু পরিবর্তন তারা সাধিত করেছে এর মধ্যে, এর বাইরে যেন আর কোনো ধরনের পরিবর্তন না ঘটে। এর ফলে আলামতে কোনো প্রভাব পড়বে কিনা সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এর ফলে কোনোভাবেই এই যে আয়নাঘর বলেন, বন্দিশালাগুলি বলেন, এগুলির অস্তিত্ব কিন্তু বিলীন হয় নাই। সেটা প্রমাণিত যে এগুলির অস্তিত্ব পাওয়া গেছে। এমনও পাওয়া গেছে যে অনেকটা বেসমেন্টের ভিতরে সেটা দেয়াল তুলে আটকে দেওয়া হয়েছে। এর ভিতরে যে আপনি 6-7টা খুপড়ি ঘরের মতো ছোট ছোট ঘর থাকতে পারে এটা কেউ ধারণা করতে পারবে না। ওই কমিশনের যারা সদস্য, ইনকোয়ারি কমিশনের, সেই কমিশনের সদস্যরা নতুন দেয়ালে নতুন রং একটা জায়গায় দেখে তাদের সন্দেহ হয়েছে। সেই দেয়াল ভেঙে দেখা গেল সেখানে মানে কবরের চেয়েও ছোট এই সাইজের 7টা ঘর বেরিয়েছে। ওখানে মানুষকে দিনের পর দিন আটকে রাখা হতো। ভয়ঙ্কর এক জীবন। তো এই ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যিনি জড়িত, তার যারা সাঙ্গপাঙ্গ এখনো নানান প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ দেখি, এই মানুষগুলি সাধারণ মানুষকে 2ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এক হচ্ছে আয়নাঘর বলে কিছু নেই, এই আওয়াজ তুলে এই জিনিসটাকে পুরো এই দায়টাকে অস্বীকারের একটা চেষ্টা করেছে। 2 নাম্বার হচ্ছে 6 মাস কেন দেরি হলো, বা ভিকটিম এরা গেল, ওরা কেন গেল না, আরো কেন মিডিয়া গেল না, এই ধরনের নানান জিনিস তুলে মানুষকে ডিভাইড করার চেষ্টা করেছে। তো এগুলি হচ্ছে এক ধরনের, আমি বলবো, যেই নির্যাতনের দৃশ্যের দিকে মানুষের যে ফোকাস, সেই ফোকাসটা সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এর এত কিছুর পরেও আপনি যদি শুধুমাত্র জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যে হত্যাযজ্ঞ শেখ হাসিনা চালিয়েছে সেটা আপনি দেখেন, সেটা ইতিমধ্যে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন, সেই কমিশনের প্রতিবেদনে কিন্তু শেখ হাসিনা যে সরাসরি হত্যার নির্দেশের সঙ্গে জড়িত, কোন বাহিনীকে কিভাবে কাজে লাগিয়েছে, কোন এমপিরা কিভাবে অস্ত্র সরবরাহ করেছে তাদের দলীয় গুন্ডাদের, সেই জিনিসগুলি এই প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ ওই প্রতিবেদনটি প্রকাশের পর থেকে শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত খুনি, সে ওই খুনের দায় যেমন তাকে নিতে হবে, এই বন্দিশালায় মানুষকে শত শত হাজার হাজার মানুষকে বন্দি করে রেখে যে চরম নির্যাতন করেছে, এই বিচারের মুখোমুখি হতে হবে। অন্য কোনো বিষয়ে ধোয়া তুলে এটা আসলে জাতিকে বিভ্রান্ত করার আর কোনো সুযোগ নেই। মানুষ এই চরম নির্যাতনের যেই বর্ণনা সেটা ভিকটিমদের মুখে শুনেছে, সেটা নানান প্রমাণ মিলেছে। এবং আপনাকে আমি বলে রাখি, গুম সংক্রান্ত কমিশন তাদের যে প্রাইমারি প্রতিবেদন, সেই প্রতিবেদনের প্রথম অংশ ইতিমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে। তার খুবই সামান্য একটু অংশ গণমাধ্যমেও আমরা পাবলিক করে দিয়েছিলাম। তাতে নির্যাতনের যে ভয়াবহ চিত্র উঠে এসেছে এটা বর্ণনা করার মতো না। সেই প্রতিবেদনে, প্রাইমারি প্রতিবেদনে গুমের সঙ্গে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। সুতরাং এই দায়গুলি উনি এড়াতে পারবেন না, ওনাকে এগুলি বিচারের মুখোমুখি হতেই হবে। এখন প্রশ্ন আসে যে আবার বিচার কেন বিলম্বিত হচ্ছে? এইটা বিচার কি শেষ পর্যন্ত হবে? বিলম্ব আমি বলছি না, মানে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বাট কতটা হবে শেষ পর্যন্ত? আমরা তো বাংলাদেশে সবসময় শুনি যে এর বিচার হচ্ছে, ওর বিচার হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কতটা হয়? আমি আপনাকে আপনার এই প্রশ্নের জবাবটা আমি এভাবে দিতে চাই, বিচার শেষ পর্যন্ত হবে কিনা এই সিদ্ধান্তটা বাংলাদেশের মানুষের।
এদেশের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছিল শেখ হাসিনার পতন কেবলমাত্র তার স্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে যদি হয় তবেই শেখ হাসিনার হাত থেকে মানুষ মুক্তি পাবে, আদারওয়াইজ কোনো শক্তি নাই তাকে ফেলে দেওয়ার। সে দেশের মানুষ সেটা করে দেখিয়েছে যে শেখ হাসিনার পতন করা সম্ভব। একইভাবে যেই বিচার এই সরকার শুরু করেছে, এই সরকারের যে সমস্ত কমিটমেন্টের যে প্রায়োরিটি লিস্ট, তার মধ্যে অন্যতম বিচার, এই গণহত্যার বিচার হতে হবে। সেই বিচারের থেকে আমি বলবো সরকারকেও যদি আপনারা কখনো দেখেন যে বিচারের গতি মন্থর হয়ে গেছে, বিচারের গতি স্লো, সরকার আন্তরিক নয়, আন্দোলন করে তুলুন। এই বিচার কোনোভাবে থামতে দেওয়া যাবে না। যেই রিয়া গোপ 4 বছর বয়সী একটা মেয়ে বাসার ছাদে দাঁড়িয়েছিল, তা হেলিকপ্টারের গুলিতে যার মৃত্যু হয়েছে, সেটার বিচার যদি না হয় তাহলে তো এখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার যদি আসলেই অবসান আমরা চাই, বিচারটা নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয়ে শতভাগ আন্তরিক, তবে একই সঙ্গে বলে রাখি, সরকার বিচারকে তড়িৎ করতে গিয়ে অবিচার প্রতিষ্ঠা করতে চায় না। সরকার খুনি হাসিনার মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও আন্তরিক, তাকেও তার বিচার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সে বিষয়ে সরকার কমিটেড। ধন্যবাদ। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে গুম, খুন বা স্বৈরাচারের সময় গণহত্যা যাই হয়েছে জুলাই আগস্টে, এর আইনি বাস্তবতা কতটা আপনি দেখেন, এই উত্তরটি আমি একটু নিতে চাই। বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনার কাছে প্রশ্ন ছিল যে গুম, খুন বা জুলাই গণহত্যার যে বিচার, তার আইনি বাস্তবায়ন আমরা দেখব। ধন্যবাদ। আইনি ব্যাপারটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সো আইনি কাঠামো এটা নিয়ে বলতে পারবো না। আমি যে জায়গাটা এইখানে রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকেই আমি বলার চেষ্টা করি। কয়েকটা জিনিস আমার মনে হয় যে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিশনের যে রিপোর্ট, যেটা খুব সিগনিফিকেন্টলি যে জিনিসটা এস্টাবলিশ করেছে, আমরা আছে না যে কিছু জিনিসটা আমরা বিতর্ক করতাম যে ওনার ইনভলভমেন্ট ছিল কিনা, আগের প্রাইম মিনিস্টার ওনার ইনভলভমেন্ট ছিল কিনা, কতখানি ছিলেন, এখানে কোনো ডিপ স্টেট ইনভলভ ছিল কিনা। আমার মনে হয় সেই বিতর্কগুলো করবার, সেই জায়গাগুলো বক্তব্য দেওয়ার আর কোনো জায়গা এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন রাখেনি। এইটা সন্দেহাতীতভাবে আমার মনে হয় প্রমাণিত হয়েছে। কারণ এখানে এই জিনিসটা আমি বলেছি এটা গুরুত্বপূর্ণ যে এই যে আমরা যে ইউনাইটেড নেশনসের যে কমিশন, এটা কিন্তু সরকার কর্তৃক নিয়োগ দেওয়া কোনো কমিশন, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন। সো এই কমিশন যখন একটা মেথোডোলজি ফলো করে সে যখন কোনো স্টেটমেন্ট দেয়, তার একটা আলাদা ভ্যালিডিটি থাকে। তারা যখন বলেন এবং খুব স্পষ্ট করে বলেছেন যারা কাদের সাথে কথা বলেছেন, কিভাবে তথ্য সংগ্রহ করেছেন, কিভাবে ফরেন্সিক পদ্ধতিতে সেই তথ্যগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে, সেটা একটা আলাদা ভ্যালু অ্যাড করে, সেটা একটা আলাদা লেজিটিমেসি এস্টাবলিশ করে। সেই রিপোর্টে যখন আসে একটা কেন্দ্রীয় বা একটা কোর কমিটির কথা, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রী ইনভলভ ছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তে প্রাইম মিনিস্টার অফিসারের ইনভলভমেন্ট ছিল, সেখানে যখন আসে প্রাইম মিনিস্টারের সরাসরি বক্তব্য যে ওদেরকে ধরে ফেলো, মেরে ফেলো, লাশ হচ্ছে যেন সরিয়ে ফেলো, যেন আর খুঁজে না পাওয়া যায়, যেটার কল রেকর্ড থেকে অনেক কিছুই হচ্ছে গিয়ে আছে, যেটা সাপ্লাই করা হয়েছে কমিটি। এই ঘটনাগুলো যখন ঘটে, আপনি তখন দায়ভার এড়ানোর বা রেসপন্সিবিলিটি এড়ানোর কোনো কিছু দেখতে পারেন না। এটা দুইটা জিনিস করে। একটা হচ্ছে একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটাকে আমরা 15-16 বছর ধরে দেখেছি, সেই রাষ্ট্রের যে সরকার ছিল সেটা কতখানি ক্রুয়েল এবং কতখানি ওভারবিয়ারিং একটা কোয়ার্সিভ মিনসে পরিণত হয়েছিল, সেই জিনিসটাকে এস্টাবলিশ করে, যেটা নতুন করে আমার মনে হয় যে আমাদেরকে রিফর্ম বা আমরা যে সংস্কারের কথা বলি সেটার দিকে যায়, যেটা আমরা চাই না। দুই, রেসপন্সিবিলিটি এড়ানোর কোনো সুযোগ আর এখানে রাখে না। তার মানেটা হচ্ছে, এবং এটা মনে হয় আইসিটিতে যারা আছেন তারা অলরেডি বলেছেন যে এইটা একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের উপরে বেস করে আপনি হচ্ছে বিচার কার্য শুধু শুরু না, সেটাকে হচ্ছে কি অনেক দূর এগিয়ে নিতে পারেন। তাহলে আপনার হাতে এই মোমেন্টে আমি যেটা বুঝছি যে আপনার হাতে যথেষ্ট ইনস্ট্রুমেন্ট আছে, আপনার হাতে যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে, যেটা নিয়ে আপনি করতে পারেন। এখন করবেন কি করবেন না সেই সিদ্ধান্তটা অনেক বেশি রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এই ডকুমেন্টটা থাকার ফলে যেটা হচ্ছে যে আপনি কিন্তু এখন আর ডিনাই করতে পারবেন না,
এবং আপনি যখন এখানে গড়িমসি করবেন তখন কিন্তু আপনাকে একটা উত্তর দিতে হবে যে এরকম একটা ইস্যু থাকার পরেও কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া আমাদের হচ্ছে সময় না। খুবই কম। শেষ কথা কি বলবেন, সংস্কার প্রক্রিয়া কত দূর এগোচ্ছে বা আপনার প্রত্যাশার জায়গাগুলো 1 মিনিটে যদি শেষ করেন। প্রত্যাশা তো অনেক, মানে আমরা তো এই যে কথাটা বারবার বলা হয়েছে যে আমরা যে এই জায়গায় এসেছি আমরা তো আবারও ফেরত যেতে চাই না, আমরা তো ওরকম একটা রাষ্ট্র ব্যবস্থাতে দেখতে চাই না। এবং এই ভয়াবহতাগুলো যত বেশি উন্মোচিত হচ্ছে তত তো বোঝা যাচ্ছে যে আপনি যদি রাষ্ট্রের হাতে এরকম ক্ষমতা দেন তাহলে কি ঘটতে পারে। তো সংস্কারে তো আমি ওই পাওয়ার স্ট্রাকচারে চেঞ্জ চাই, আমি হচ্ছে গিয়ে একই সাথে আমাদের যেই কনস্টিটিউশনাল যে প্রসেস আছে, চেক অ্যান্ড ব্যালেন্স আছে, সে জায়গায় চেঞ্জ চাই। আমি গণতন্ত্র মানে শুধু ইলেকশন এটা আমি মনে করি না। ইলেকশন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ইলেকশনে যাবার আগে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল, কারণ আমাদের বিগত সরকার যেটা ছিল সেও কিন্তু একটা ইলেকশনের মাধ্যমে এসেছে, তো ইলেকশনের মাধ্যমে আসলে যে কেউ ফেরেস্তা হয়ে যাবে এইটার কোনো বাস্তবতা নেই। কাজেই ওই কাঠামোগত সংস্কারটা সেটা আমরা চাই। এবং কনসেনসাস কমিশনের কাজ শুরু হয়েছে এবং ডক্টর ইউনূস যে কথা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ, আমার ভালো লেগেছে যে আমি খুব স্পষ্ট ট্রান্সপারেন্সি দিয়ে দিব কে কোনটা চাচ্ছেন কে কোনটা চাচ্ছেন না। তার ফলে প্রেশারটা আমাদের এখন দিতে হবে। যদি আমরা দেখি যে ট্রান্সপারেন্টলি কেউ এই জিনিসটাকে চাচ্ছেন না, কেন চাচ্ছেন না, তাহলে রাজনৈতিক দলগুলোকে সেই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের ঘাড়ে পড়ে যাচ্ছে। সরকার সব কিছু করবে না, সরকার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে, এরপরে বাকি দায়িত্ব আমাদের এটাকে বাস্তবায়ন করবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমদ। আপনি প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সংস্কার প্রক্রিয়া এখন আসলে এই মুহূর্তে কত দূর, যেহেতু প্রধান উপদেষ্টা সহ সবাই বলছেন যে সরকারের ডিসেম্বরে নির্বাচন হতে খুব পারে। ইতিবাচক ধারায় এগোচ্ছে। জি, সংস্কার কমিশনগুলি, গুরুত্বপূর্ণ কমিশনগুলি তাদের রিপোর্ট দিয়েছে, তার প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশন অলরেডি কাজ শুরু করেছে, আপনারা দেখেছেন। সবগুলি রাজনৈতিক দল নিয়ে বসেছে। সবচেয়ে ইতিবাচক যে দিকটা সেটা হচ্ছে যে সবগুলি রাজনৈতিক দল সংস্কার চায়, কেউ সংস্কারের বিরুদ্ধে নয়। হয়তো কোন পয়েন্টে কে কতটুকু আগ্রহী হবে সেটা নিয়ে আলোচনা, এবং সরকারের দিক থেকে সেই আলোচনাটা যেন জাতির সামনে পরিষ্কার থাকে সেজন্য বলা হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে এটা তুলে দেওয়া হবে, কোন দল কতটুকু চায় সেটা নাগরিকরা মূল্যায়ন করবে, নাগরিকরা বিবেচনা করবে, সংস্কার হবে। নির্বাচন যথাসময় হবে। যথাসময় বলতে তো আলোচনা হচ্ছে যে ডিসেম্বর নিয়ে তো প্রধান উপদেষ্টা বলেছেন, সেটাকে সামনে রেখে কাজ করা হচ্ছে। আর এত যে সংস্কার করার বিষয় বা প্রস্তাব, যেটা বলা হচ্ছে যে সংস্কারের যেই ঐক্যমত্যটা হবে সেটার ভিত্তিতেই একটা সনদ তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে জুলাই সনদ। তো আমার মনে হয় এখানে আর কোনো ধরনের কনফিউশন নির্বাচন নিয়ে কনফিউশন আসলে এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। এই কাজগুলি এগোচ্ছে নির্বাচনকে সামনে রেখে। সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, মানে ঐক্যমত্য কমিশন গঠনের মধ্য দিয়ে এবং বৈঠকের মধ্যে দিয়ে সেই দ্বিতীয় অধ্যায় কতটা সফল হবে? পুরোপুরি সফল হবে, পলিটিক্যাল পার্টিগুলি সহযোগিতা করলে, দেশের মানুষ সজাগ থাকলে। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ, ডক্টর আসিফ মোহাম্মদ শান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।